আসসালামু আলাইকুম। আহ, আজকের শুভ অপরাহ্নে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিলিত হয়েছি এমআরসিএস পার্ট এর ক্লিনিক্যাল ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রামে। ক্লিনিক্যাল ব্যাচটা যাদের জন্য, তারা হচ্ছে যে মূলত এখন এফসিপিএস পার্ট 1 পাশ করে ট্রেনিং এ আছেন, অথবা রেসিডেন্সি প্রোগ্রামে ট্রেনিং এ আছেন। তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। কারণ হচ্ছে এই এমআরসিএস পার্ট এ এখানে দুইটা পেপার থাকে, একটা পেপার 1 এন্ড পেপার 2। পেপার 1 এ হচ্ছে আপনার বেসিক সাবজেক্ট গুলো থাকে, এবং এই বেসিক সাবজেক্ট গুলোতে আপনারা সার্জারিতে যখন রেসিডেন্সি বা এফসিপিএস পার্ট 1 এর যে প্রিপারেশনটা নিয়েছেন, সেই প্রিপারেশন দিয়েই অনেকখানি আপনার এমআরসিএস পার্ট এ তে এটা মানে আপনার প্রিপারেশনটা কাভার হয়ে যায়। শুধুমাত্র বাকি থাকে হচ্ছে আপনাদের এই ক্লিনিক্যাল পোর্শনটা। আপনারা যদি এই আস্তে ধীরে ক্লিনিক্যাল পোর্শনটা ভালো করে প্রিপারেশন নিতে পারেন, তাহলেই আপনারা সাথে আরেকটি ডিগ্রি নিজের নামের সাথে যোগ করতে পারবেন। আহ, সেজন্য আপনাদের যারা হচ্ছে যে অলরেডি এফসিপিএস ট্রেনিং এ আছেন, অথবা এমআরসিএস রেসিডেন্সি প্রোগ্রামে আছে রেসিডেন্সি প্রোগ্রামে আছেন, তারা হচ্ছে যে এমআরসিএস পার্ট এ পাশ করার জন্য আপনারা অনেক বেশি এগিয়ে থাকবেন। আমাদের সাথে আজকে আমাদের জনপ্রিয় মেন্টর ডক্টর আবুল বাশার এবং ডক্টর নিপা নাহিদা আপু, ওনারা জয়েন হয়েছেন। ওনারা অলরেডি এফসিপিএস করেছেন, এবং হচ্ছে যে এমআরসিএস ওটাও কমপ্লিট করেছেন। এবং আহ, যারা হচ্ছে যে এখন এফসিপিএস পার্ট 1 বা রেসিডেন্সিতে আছেন, প্রিপারেশন নেওয়া আছে, তাদের কাছে এমআরসিএস পার্ট এর ফার্স্ট পেপার মোটামুটি ইজি মনে হবে। এবং এটা আপনারা যদি এমআরসিএস বা আমাদের যে লেকচার শিট, সেটা আপনারা যদি চেষ্টা করেন একা একাই পারবেন। আর যদি কিন্তু সেকেন্ড পেপারের পড়াগুলো পড়তে আপনাদের জন্য অনেক সময় লেগে যায়, ফলে আর আপনাদের মানে সেই পড়াশোনাটা শেষ হয় না। সেই ক্ষেত্রেই আমরা হচ্ছে যে আমাদের এই ক্লিনিক্যাল ব্যাচটা চালু করছি। সেই ক্লিনিক্যাল ব্যাচের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। এবং হচ্ছে যে আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম, এমআরসিএস পার্ট এ পাশ করেছি সেপ্টেম্বর 2024-এ। এবং আপনাদেরকে আমরা মানে 100% কনফিডেন্টের সহিতই বলতে পারি, আপনারা যদি এই ব্যাচ গুলোতে ইনভলভ করেন, আপনারা হচ্ছে যে খুব সহজেই এমআরসিএস পার্ট এ পাশ করে যাবেন। সো আমি আর সময় নষ্ট না করে, আমি আমাদের আজকের গেস্ট মেন্টর ডাক্তার আবুল বাশার ভাইয়ার সাথে, ভাইকে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাই এখন হচ্ছে যে রেসিডেন্সি ফেজ এ কোলোরেক্টাল সার্জারি বিএসএমএম তে আছে। সালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের একটা বিশেষ আয়োজন, আমাদের একটা অনবদ্য ব্যাচ, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্যাচ, সেটার ওরিয়েন্টেশন। আসলে ক্লিনিক্যাল ব্যাচটা কাদের জন্য, প্রথমে যদি এই কথাটা বলি তাহলে হচ্ছে যারা অলরেডি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন একবার নিয়েছেন, অর্থাৎ আপনি রেসিডেন্ট হিসেবেও থাকতে পারেন বা এফসিপিএস পার্ট 1 ট্রেনিং হিসেবেও থাকতে পারেন। ট্রেনিতে থাকলে আপনার যে সুবিধাটা হয় যে আমরা অলরেডি বেসিক জিনিসগুলো কিন্তু পড়ে ফেলেছি, ঠিক না? এখন আমাদের ক্লিনিক্যাল জ্ঞানগুলোকে একটু ওরিয়েন্টেশন করতে হবে, যেটা আমাদের ওয়ার্ডের সাথেও অনেক বেশি রিলেটেড, আমাদের ফেজে এক্সামের সাথেও অনেক বেশি রিলেটেড, আমাদের মিড টার্মের এক্সামের সাথেও অনেক বেশি রিলেটেড। এই জিনিসগুলোকে একটু কোঅর্ডিনেশন করার মাধ্যমে আমাদের ক্লিনিক্যাল ব্যাচটা, অর্থাৎ এখানে শুধু আপনি
যেই জিনিসগুলো আপনি এফসিপিএস পার্ট ওয়ানে অ্যানাটমির বেসিক পড়েছেন, আপনি ফিজিওলজির বেসিক পড়েছেন, বা রেসিডেন্সি এন্ট্রান্স এক্সাম এগুলো পড়েছেন, প্যাথোলজি পড়েছেন, মাইক্রোবায়োলজি পড়েছেন, বা টুকটাক পড়েছেন। সো আলটিমেটলি এখন আপনাকে ক্লিনিক্যাল জ্ঞানগুলোকে সুন্দরভাবে কম্পাইল করে সেগুলোকে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমাদের এই ব্যাচটার পূর্ণতা আর কি। তো আমরা আসলে এই ব্যাচটাতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমি একটু কথা বলবো। আমরা ওভারঅল যদি এমআরসিএস সম্পর্কে বলি, এটা তো আপনারা অলরেডি জানেনই। এটা একটা রয়্যাল কলেজের ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড আছে, লয়েন কলেজ অফ ইডিনবার্গ আছে, গ্লাসগো আছে, আয়ারল্যান্ড আছে। এগুলো সবকিছুর মাধ্যমেই ডিগ্রিটা আসে। তো সবারই এক্সাম সিস্টেম বলেন, এক্সামের কোশ্চিন বলেন, বা হচ্ছে পার্ট এর ক্ষেত্রে সবারই সিস্টেমটা একই দিনে এক্সাম হয়। বুকিং সিস্টেমটা আলাদা আলাদা ওয়েবসাইটে হয়, কিন্তু টাকা প্রায় একই রকমই। কিন্তু পার্ট বিটা এক এক সেন্টারে এক এক ধরনের বডি দেখ খুলে বা এক এক সময় নেয়। যারা খুলবে যে সময়, সে সময়ই পার্ট বি এক্সামটা ওপেন হবে। অর্থাৎ সবগুলোর কোয়ালিটি একই রকম, মানও একই রকম। আপনি যে কোনো একটাতে করতে পারেন এবং পরবর্তীতে অন্যান্য গুলোর মাধ্যমে আপনি রিকগনিশন পেতে পারেন, যদি অন্যান্য ইয়াগুলো রিকগনাইজেশন আপনার কোনো কারণে দরকার হয়। সো মান একই রকম। প্রথম কথা হচ্ছে এটা, পার্টের তো তিনটা ডাইট থাকে। অলরেডি আমরা জানি যে আমাদের সেপ্টেম্বর ডাইটের পরীক্ষা হচ্ছে 16 তারিখে। আমাদের মে অথবা এপ্রিল ডাইট থাকে। গত বছর যেহেতু এটা মেতে হয়েছে এই বছরে, সেই জন্য সেটা এপ্রিলে হয়েছে, এই জন্য এপ্রিল হিসেবে দেখানো হয়েছে। কোনো কোনো ইয়াতে ডায়েটে সেটা মেতেও থাকে। অর্থাৎ এমআরসিএস পার্টের আমার তিনটা ডায়েট থাকে। পার্ট বি এর আসলে ডায়েট গুলো ওরকম নির্দিষ্ট থাকে না। যখন যেখানে ডায়েট ওপেন হয় তখন সেখানে এক্সাম হয়। যেমন আমাদের সেপ্টেম্বরে ছিল শ্রীলঙ্কার ডায়েট ওপেন ছিল, তারপর হচ্ছে আমাদের অগাস্টে হচ্ছে মালয়েশিয়ান ডায়েট ওপেন ছিল। অর্থাৎ আপনি যেখানে পরীক্ষা দেন অসুবিধা নাই। এবং তার এক্সাম টাকাটাও ভিন্ন আর কি। এক এক ডায়েটে এক এক রকমের ইয়া থাকে, অ্যামাউন্টটা থাকে। তারপরে যদি আমরা খেয়াল করি এমআরসিএস পার্টের জন্য আমাদের যে জিনিসটা দরকার হয়, আমাদের এমবিবিএস সার্টিফিকেট। এমআরসিএস পার্টের জন্য এমবিবিএস সার্টিফিকেটটা যথেষ্ট। অর্থাৎ আপনারা অলরেডি জানেন, যারা ট্রেনিতে আছেন বা রেসিডেন্ট হিসেবে আছেন বা এমআরসিএস এর প্রিপারেশন নিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, এটা তো সবারই জানা। আর পার্ট এ পাস করার পরেই আমরা পার্ট বি দিতে পারি। আর এই এমবিবিএস সার্টিফিকেট যেহেতু শুধু লাগে এখানে, যেহেতু বিএমডিসি লাগে না, তো যারা ইন্টার্ন হিসেবে আমার এই সেশনটা দেখবেন তাদের একটা কথা বলে রাখি যে আপনি ইন্টার্নশিপ অবস্থাও কিন্তু এমআরসিএস পরীক্ষাটা দিতে পারছেন। কারণ শুধুমাত্র এমবিবিএস সার্টিফিকেট লাগছে, এছাড়া কিন্তু আপনার কিছু লাগছে না। এটা হচ্ছে কথা। মার্ক ডিস্ট্রিবিউশন আমরা এমআরসিএস পার্টে নিয়ে যেহেতু আজকে ডিটেলস কথা বলবো, সো আমি ক্লিনিক্যাল পার্ট গুলো নিয়ে কি আলোচনা করব, কি ক্লাসে থাকবে, সেটা বলার আগে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে। আমাদের পেপার এ মূলত দুইটা, মানে পার্ট এ হচ্ছে দুইটা পেপারে হয়, একটা পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ান হচ্ছে বেসিক সায়েন্স, যেটা হচ্ছে 3 ঘন্টা আমাদের এক্সামটা হয়, তারপর 1 ঘন্টা একটা বিরতি থাকে, তারপর পেপার টু হয়, এখানে 2 ঘন্টা এক্সাম হয়। সো পেপার ওয়ানের সবগুলোই আপনার পরিচিত, আপনি যদি আগে এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে থাকেন সেটা আপনার সম্পূর্ণই পরিচিত। পেপার টু এর ক্ষেত্রে আপনার কিছু কিছু জিনিস পরিচিত, কিছু কিছু জিনিস একটু অপরিচিত। সো আলটিমেটলি আমি কিছু স্যাম্পল কোশ্চেন দেখাবো, সেটা আপনি বুঝতে পারবেন। পেপার ওয়ানের ক্ষেত্রে আপনি খেয়াল, পেপার টু এর ক্ষেত্রে যেহেতু আজকে আমাদের ডিটেলস আলোচনা হবে ক্লিনিক্যাল পার্টটা নিয়ে, সো এখানে আমরা একটু খেয়াল করি। এখানে মোটামুটি আমাদের কমন কনজেনিটাল এবং অ্যাকিউট সার্জিক্যাল কন্ডিশন যেগুলো আছে, জিআইটি সার্জারি, ভাস্কুলার সার্জারি, ব্রেস্ট সার্জারি, এগুলোর মধ্যে কমন যে সার্জিক্যাল প্রসিডিউরগুলো, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আপনি খেয়াল করবেন, যেমন আমাদের একটা যদি আমরা ডিজিজ পড়ি, মনে করেন আমরা জিআইএসটি জিস্ট পড়তেছি বা গ্যাস্ট্রিনোমা পড়তেছি, এখানে আমরা হচ্ছে যে জিনিসগুলো পড়তে হবে এফসিপিএস পড়ানো না, একদম এই ডিজিজটা কি জিনিস, কোথায় হয়, তারপরে হচ্ছে আমাদের সর্বোচ্চ পড়তে লাগতে পারে যে কোন বায়োকেমিক্যাল মার্কার গুলো আমরা পাবো। কিন্তু এমআরসিএস এর ক্ষেত্রে ওই নলেজটা আপনার আরেকটু প্রিসাইজ লাগে। প্রিসাইজ লাগে মানে কি, আপনাকে আরেকটু ডিপে যেতে হবে। অর্থাৎ আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হবে, বিভিন্ন কন্ডিশন আপনাকে দাঁড় করায় দিবে যে এই অবস্থায় এ পর্যন্ত আমাদের ট্রিটমেন্টটা হয়েছে, এরপরে আমাদের কি কি প্রসিডিউরে যেতে হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন আমাদের একটা ডায়াগনোসিস হয়েছে, এরপরে নেক্সট স্টেপ কি হবে সেই জিনিসটা জানতে হবে। অর্থাৎ একদম ক্লিয়ার কনসেপশন ছাড়া আপনি কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। কিন্তু আপনি যদি একা পড়তে চান কোনো মেন্টরের সহযোগিতা ছাড়া, তখন কিন্তু বিষয়গুলো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে কঠিন, অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ আমরা বুঝতে পারি না বিষয়গুলো কি কি থাকে। এরপরে আমাদের আরো কিছু টপিকস থাকবে। আমাদের হচ্ছে আমাদের ট্রমা এবং অর্থোপেডিক্স সম্পর্কে প্রায় অনেকগুলো ইয়া থাকে। ট্রমা এবং অর্থোপেডিক্স সম্পর্কে আমাদের প্রায় 30টা
প্রশ্ন থাকে, সেটা আমাদেরকে অনেক বেশি ইয়া লাগে, একটা ক্লিয়ার কনসেপশন লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পেডি সার্জারি সম্পর্কে প্রায় 7টা থাকে, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের মেডিকেল ইস্যুস সম্পর্কে হচ্ছে 3টার মতো প্রশ্ন থাকে। এটা একদম আরসিএস এর দেওয়া একটা সিলেবাস, কিন্তু এটা একদম 100% ফলো হয় বিষয়টা তা না, কিন্তু এগুলোর আশেপাশেই থাকে। তো আমি আপনাদেরকে একটা স্যাম্পল প্রশ্ন দেখাবো। যেমন দেখেন এখানে একটা প্রশ্ন লেখা আছে, এট 9 month old infant is reviewed for an undescended left testis and the testis is palpable in the scrotum, right testis is palpable in the scrotum, what is the next best step in management? আপনি একটু খেয়াল করেন, প্রথমে বলছে সময়টার কথা চিন্তা করেন, 9 মান্থ, ঠিক আছে। সো আমরা জানি আনডিসেন্ডেড টেস্টিস সাধারণত 9 মাস, মানে 6 মাস থেকে দেড়, বেলি লাভে যেটা বলা আছে 6 মাস থেকে 18 মাসের মধ্যে সার্জারিটা করা যায়, বা আরেক চ্যাপ্টারে বলা আছে 1 বছরের মধ্যে করতে হবে। সো আলটিমেটলি দুই ক্যাটাগরিতেই এটা পড়ছে 9 মাস। তার মানে এই যে বাচ্চাটা আমাদের কাছে এসেছে লেফট সাইডেড আনডিসেন্ডেড টেস্টিস নিয়ে, তার মানে অলরেডি সে হচ্ছে আমাদের ডায়াগনোসড, এবং হচ্ছে আমাদের প্রসিডিউরে যেতে হবে। যদি আমরা টেস্টিসটাকে অর্কিডোপ্লেক্সি করে নিতে পারি, যদি হিস্টোলজিক্যাল চেঞ্জটা না হয় বা আমাদের মরফোলজিক্যাল চেঞ্জ আমরা যদি দেখি চোখে, যদি সেটা ভালো থাকে, তাহলে সেটা আমাদের অর্কিডোপ্লেক্সি করে আমরা কিন্তু টেস্টিসটাকে মানে সেভ করতে পারি। এটা একটা কথা। কিন্তু এখন বলছে যে আপনি এখন কোন অ্যাপ্রোচে আগাবেন। আপনি নাম্বার অপশনটা একটু খেয়াল করেন, এমআরআই আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আপনি এমআরআই করবেন কিনা। কারণ এমআরআই করতে হলে বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই অ্যানেস্থেসিয়া লাগবে, ঠিক না? না হলে তো সে নড়াচড়া করবে, ফলে আপনি এমআরআইটা করতে পারবেন না। বি নাম্বারে বলা আছে সিটি স্ক্যান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এটাও আমাদেরকে খেয়াল করতে হবে, জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান লাগতে পারে। সি নাম্বারে বলা আছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, এটাও যদি খেয়াল করেন, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি কি, আমাদের হচ্ছে এখানে পোর তৈরি করে সেটা ল্যাপারোস্কোপি করতে হবে, ঠিক আছে। ডি নাম্বারে বলা আছে আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাবডোমেন, আমাদেরকে অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করতে হবে। ই নাম্বারে বলা আছে সার্জিক্যাল এক্সপ্লোরেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে এখন দেখেন আপনি এখানে কোনটা করবেন। আমাদের হচ্ছে খেয়াল করেন যে টেস্টিসটার ক্ষেত্রে আমরা কিন্তু জানি না এটা পালপাবল কিনা বা নন পালপাবল কিনা, টেস্টিসটা আসলেও আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখার বিষয়। এখন আপনি কি আল্ট্রাসাউন্ড করবেন নাকি করবেন না? তাহলে এই বিষয়টা দেখেন, প্রশ্নগুলো দেখে মনে হচ্ছে আপনার সবগুলো স্টেমের দিকেই যাওয়া যায়। এই জন্য আপনার একটা ক্লিয়ার কনসেপশন না থাকলে কিন্তু এই জিনিসটা কঠিন হয়ে যায়। এখানে খেয়াল করেন, এখানে আমাদের বেলি ল্যাব থেকে আমি 2টা অংশ নিয়ে আসছি। এখানে দেখেন যে বলছে যে আমাদের অর্কিডো মানে ক্রিপ্টর ক্রিপ্টর টেস্টিস যেটা আনডিসেন্ডেন্ট টেস্টিস যেটা 70% ক্ষেত্রে সেটা হচ্ছে পালপেবল হয়, 30% ক্ষেত্রে নন পালপেবল হয়। হ্যাঁ, এখন এটা হচ্ছে একটা কথা। তো পালপেবল টেস্টিস সাধারণত আমাদের কোথায় হয়, যে আমরা জানি আমাদের পার্ট 1 এর ক্ষেত্রে সর্বোচ্চ পড়া লাগে হচ্ছে আমাদের আনডিসেন্ডেন্ট টেস্টিস মোস্ট কমন ভ্যারাইটি কোনটা, হাই স্কোটাল, এবং একটোপিক টেস্টিসের মোস্ট কমন ভ্যারাইটি কোনটা, আমাদের সুপারফিশিয়াল ইঙ্গুইনাল পাউচ। সাধারণত একটোপিক টেস্টিস যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের পালপেবল হয়। আর আনডিসেন্ডেন্ট টেস্টিস যেগুলো নন পালপেবল হয় সাধারণত সেগুলো আর নন পালপেবল হয় যেগুলো আনডিসেন্ডেন্ট টেস্টিস। এখানে বলছে আল্ট্রাসাউন্ড আপনার একটা হাই প্রেডিক্টিভ ভ্যালু দিবে, কিন্তু সেটা কখন দিবে, শুধুমাত্র ইঙ্গুইনাল রিজনে থাকলে। বাকি 45% ক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটি একেবারে মানে মাত্র 45% সেন্সিটিভিটি দিচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এবং কস্ট ইফেক্টিভ কথা চিন্তা করে, কতটুকু কস্ট হচ্ছে এটার উপর চিন্তা করে, বা জেনারেল অ্যানেস্থেসিয়া লাগছে কিনা এটার উপর চিন্তা করে আমাদের সিটি স্ক্যান বা এমআরআই কিন্তু করে কোনো লাভ নাই এই ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন আলটিমেটলি সবগুলোই আমরা কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমাদের বলছে যে 100% অ্যাকুরেসি দিবে কি আমাদের আহ, মূলত গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে আমরা দেখছি ল্যাপারোস্কোপিটাকেই, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করবো, যেহেতু আমাদের এখানে বলা নাই যে আমাদের কোন অ্যাপ্রোচে যেতে হবে বা কি করতে হবে, আনডিসেন্ডেড পালপেবল টেস্টিস না নন পালপেবল টেস্টিস। পালপেবল হলে সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের লোকালাইজেশন করে বা চিন্তা করতে পারতাম, কিন্তু নন পালপেবল ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম করবেন, 45% ক্ষেত্রে সেটা সেন্সিটিভ হয়, বাকি 55% ক্ষেত্রে সেন্সিটিভ না। সো আলটিমেটলি সেটাতেও আপনি খুঁজে পাবেন কোনো কোনো কথা নাই। তার মানে এখানে আমরা যদি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিতে যাই, আমাদের কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ হবে। কারণ এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, আমরা বেল ল্যাব থেকে দেখতে পাচ্ছি। তার মানে
এখানে এইখানে যেহেতু 9 মান্থ ইয়ার বলছে, তার মানে এখানে আমার বোঝা যাচ্ছে যে আমাকে এটা সার্জিক্যাল অ্যাপ্রোচেও যেতে হতে পারে। তার মানে আমি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে যদি টেস্টেসটাকে দেখতে পাই, সেই ক্ষেত্রে আমি প্রসিডিউরটা করে দিয়ে চলে আসবো, আর যদি খুঁজে না পাই সেই ক্ষেত্রে আমি কিছু করছি না। ঠিক আছে। সো আলটিমেটলি এরকম একটা অ্যাপ্রোচে কিন্তু আমরা যেতে পারি। এটা একদম বেল থেকে আমরা ক্লিয়ার কনসেপশন পাচ্ছি। তাহলে দেখেন, আপনার এফসিবিএস পার্ট ওয়ান বা রেসিডেন্সিতে আপনি যদি বলেন, আপনি আনডিসেন্ডেড টেস্টিস সর্বোচ্চ পড়েছেন কোথায়, যে তার মোস্ট কমন লোকেশন কোনটা, কত কোন কোন বাচ্চাদের হয়, কয়দিনের মধ্যে অপারেশন করতে হয়, এই জিনিসগুলো। কিন্তু আপনি কিভাবে অ্যাপ্রোচে যাবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এমআরসিএস এর ক্লিনিক্যাল পার্টগুলোতে পড়ে ফেলতে হবে। এবং এগুলো ক্লিয়ার ক্লিয়ার কনসেপশন ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। সেরকম ভাবে আমাদের ক্লিনিক্যাল ব্যাচের যে এই টপিকস গুলো আছে, আমরা হচ্ছে এই টপিকস গুলোকে ক্লিনিক্যাল ব্যাচে মোটামুটি আমাদের প্রায় 12টা ক্লাস আছে, এই টপিকস গুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। সো আলটিমেটলি প্রত্যেকটা ক্লাসে সিনিয়র মেন্টররা থাকে, এদের মধ্যে ম্যাক্সিমাম মেন্টর হয়তো এমআরসিএস পুরো কমপ্লিট করে ফেলছে। সো আলটিমেটলি সেখানে আপনি একটা ক্লিয়ার কনসেপশন পাবেন এই 12টা ক্লাসের মধ্যে। আপনার যে কনফিউজিং বিষয়গুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে চিন্তা করি, আমি যখন এমআরসিএস পার্টে পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু এফসিবিএস এর প্রিপারেশনটাকে কাজে লেগেছি। ফলে আমার পেপার ওয়ানের কোনো কিছু বুঝতেই কিন্তু সমস্যা হয়নি। কিন্তু পেপার টু এর ক্ষেত্রে একটা মেন্টরের সহযোগিতা ছাড়া বোঝাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। এই জন্য যারা ক্লিনিক্যাল ব্যাচে ভর্তি হতে চান, বা আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে, সো যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই বিষয়টাকে একটা গুরুত্বের সাথে নিতে পারেন। না হলে দেখবেন প্রত্যেকবার প্রিপারেশন শুরু করছেন, প্রত্যেকবার শেষ হয়ে যাচ্ছে, কি সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হচ্ছে না। ফলে আপনি পিছিয়েই থাকছেন, পিছিয়েই থাকছেন। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে নিয়ে চলে আসতে পারেন। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের অনেক বড় একটা মেন্টর প্যানেল আছে, যেখানে হয়তো একজন মেন্টর 2-3টা ক্লাস ভালো নেয়, বাকি কিন্তু সব দিকে তার দক্ষতা নাও থাকতে পারে। কিন্তু আমাদের এক্সপার্ট একটা মেন্টর প্যানেল থাকার কারণে আমরা যে যে বিষয়ে অভিজ্ঞ, বা যে যে বিষয়ে অলরেডি ডিগ্রিতে আছে, তার কাছে আমরা যাই, যাতে আমাদের কনসেপশন গুলো ক্লিয়ার হয়, এবং কিছু কিছু যে কনফিউজিং টপিক আছে সেগুলো সম্পর্কে একটা আমরা ধারণা পাই। এবং আরসিএস স্টাইলে আমাদের পরীক্ষা নেওয়া হয়, মক নেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন সেপ্টেম্বর ডায়েটে যারা পরীক্ষা দিচ্ছে, আপনি আমাদের অ্যাডমিটেড ডক্টররা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করি, তারা সবচেয়ে বেশি উপকৃত হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মাধ্যমে। কারণ আপনি চিন্তা করতে পারবেন না, পরীক্ষার 1 সপ্তাহ আগে, 10 দিন আগে আপনার কত প্রশ্ন নিয়ে, কত টপিকস নিয়ে আপনার কনফিউশন তৈরি হবে। ফলে আপনি যদি এই জিনিসটাকে গ্র্যাব করে নিতে পারেন এবং মেন্টরদের সাথে সব সময় টাচে থাকতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনি মানে আবেগের বশবর্তী হয়ে অনেকের কথা শুনে আপনার মনে হতে পারে যে হয়তো ক্লাস করলেই হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা এক্সামিনই জানে পরীক্ষার আগে তাকে কত কত কনফিউজিং কনফিউজিং টপিকস নিয়ে ঝামেলায় পড়তে হয়, এবং পড়ার কনসেন্ট্রেশন গুলো ডাইভার্ট হয়, এবং কত সময় ব্যয় হয়। এই ক্ষেত্রে আপনি যদি একটা মেন্টর সাপোর্ট গ্রুপে থাকতে পারেন, এর চেয়ে বড় প্রতিদান আর কোনোটাই আসলে হতে পারে না। সো আপনি আম, অবশ্যই এই জেনেসিসের এই জিনিসগুলো নিয়ে 100% উপকৃত হন। এই জন্যই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা, এবং আমাদের ক্লিনিক্যাল টপিকস গুলো যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে 12টা ক্লাসের মাধ্যমে, আপনি অবশ্যই উপকৃত হবেন। তো যারা অলরেডি এফসিপিএস পার্ট ওয়ান ট্রেনিতে আছেন বা রেসিডেন্সিতে আছেন, সিদ্ধান্ত নিয়েছেন এমআরসিএস দিবেন, একা একা এমআরসিএস সলভ করেছেন, কিন্তু এই রিস্কটা আপনি ক্লিনিক্যালের ক্ষেত্রে নিয়েন না, একটা মেন্টরের সাপোর্টে থাকেন, তাহলে পড়াটা আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং সব মিলে আপনি বেনিফিটেড হবেন। আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সামনে, ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ নিয়ে ওভারঅল কথা ছিল। ধন্যবাদ সবাইকে।